লেকচার 4 নিয়ে আজকে আমি চলে এসেছি এবং আজকে কিন্তু কোশ্চেন থেকে 1.3টা শুরু হবে। সবাই তোরা মোটামুটি জানিস যে আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়াচ্ছি এবং অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমি কিন্তু অলরেডি কোশ্চেন থেকে 1.1 এবং 1.2 এর ওপরে যতগুলো মাধ্যমিকে কোশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ারের সেগুলো করিয়ে দিয়েছি এবং বই থেকে খুবই ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন যেগুলো আমার মনে হচ্ছে আসা উচিত, মানে আমাদের টিমের মনে হচ্ছে আসা উচিত, সেরকম কোশ্চেন কিন্তু করে দিয়েছি। ওখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আজকে কোশ্চেন থেকে 1.3 এবং আজকে বেশি কথা না বলে আজকে পুরোপুরি লেকচারটা করাবো এবং যেহেতু তোরা অলরেডি জানিস যে এই চ্যাপ্টারের কনসেপ্টটা কী বা কী, তো কোথা থেকে এসছে, কীভাবে এর উৎপত্তি, এগুলো আমি কিন্তু কিছু বলবো না, ডাইরেক্ট ফর্মুলা বেসড এবং অঙ্ক সলভ করবো এবং মাধ্যমিকের যে কোশ্চেনগুলো আছে ওগুলো ভালো করে করার চেষ্টা করবো। তাহলে সবার আগে প্রথমে চলে আয় একদম ফার্স্ট কোশ্চেনে, মাধ্যমিক 2023 এসছে, বলছে x² = x, এই সমীকরণের সমাধান সংখ্যা বের করতে বলেছে। x² = x, এই সমীকরণের সমাধান সংখ্যা মানে কতগুলো সমাধান আছে, খালি এইটুকুনি তোমার জানলেই হয়ে যাবে। যারা মোটামুটি জানে যে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান কিন্তু দুটোই থাকে, একটা সমীকরণ যদি দ্বিঘাত সমীকরণ হয়, ঘাত যদি 2 হয়, তাহলে এর কিন্তু বাবু দুখানাই সমাধান থাকে, তাহলে সমাধান সংখ্যা এমনিই তোমার 2 হবে, মানে অপশন বি ইজ কারেক্ট। কিন্তু কেউ যদি একটু ক্যালকুলেশন করে দেখাতে চায় সেও দেখাতে পারে। x² - x = 0, এখান থেকে আমি যদি x কমন নিয়ে নিই, x - 1 = 0, তাহলে x এর একটা মান বেরোলো 0, একটা মান বেরোলো 1, তাহলে x² = x, সেখান থেকে x আমি বাদিকে নিয়ে চলে এলাম, x কমন নিয়ে নিলাম, তাহলে x × x - 1 = 0, x এর একটা মান 0, একটা মান 1, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে সমাধান সংখ্যা দুটো, তাহলে অপশন বি ইজ কারেক্ট। এইটা একদম বেসিক কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। নেক্সট কোশ্চেন আসি, কি বলছে, একই কোশ্চেন, এটা নিজেরা বাড়িতে করবে। x² / x = 6, এই সমীকরণের বীজদ্বয়, এটা আমি একদম করে দেবো না, পুরোপুরি আগের অঙ্কের সাথে সেম। তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানা যে কোন অপশনটা এখানে কারেক্ট হবে, ঠিক আছে? এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা কিন্তু বইয়ের পেজ নাম্বার 13 কোশ্চেন নাম্বার 10-এর 5 সিমিলার টাইপ যেগুলো মাধ্যমিকে আসে তার জন্য কিন্তু করানো হল। এবার চলে এই কোশ্চেনটায়, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, একটা সংখ্যা আছে তার 5 গুণ, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে সেই সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে চলরাশিটা কি, এখানে আমাদের খুঁজতে কাকে হবে? দেখ বাবা, একটা সমীকরণকে সমাধান করে আমরা অলওয়েজ কি পাই? আমরা কিন্তু অলওয়েজ আননোনের ভ্যালুটা পাই। একটা সমীকরণকে সমাধান করা মানে এই যে আমি সমীকরণটাকে সমাধান করলাম, এই সমাধান করা মানে এক্স এর মান বের করা, হ্যাঁ, এবং এক্সটা কি, এক্সটা হচ্ছে আননোন, অজানা। তাহলে যে অজানা তাকেই আমরা কিন্তু এক্স ধরে নিই। তাহলে এখানে কে অজানা, কাকে আমি জানতে ইন্টারেস্টেড? এখানে আমি অজানা হচ্ছে আমার কাছে অখণ্ড ধনাত্মক সংখ্যাটা, ঠিক আছে? সেই অখণ্ড ধনাত্মক সংখ্যাটাই কিন্তু আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে অজানা হচ্ছে তোমার অখণ্ড ধনাত্মক সংখ্যাটা, আমি ধরে নিচ্ছি, আমি একদম এই অঙ্কটা করার জন্য ধরে নিচ্ছি, ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো এক্স, তাহলে কি বলছে আমাদের এখানে, সেই ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে প্রশ্নানুযায়ী সেই ধনাত্মক সংখ্যার 5 গুণ মানে 5 × x, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে ধনাত্মক সংখ্যার 5 গুণটা তার বর্গের, মানে x যদি ধনাত্মক সংখ্যা হয় তার বর্গ মানে কি x², তার বর্গের দ্বিগুণ এর থেকে 3 কম, মানে 5 গুণ থেকে 3 কমালে বর্গের দ্বিগুণের সাথে সমান হয়ে যাবে। তাই বলেছে আমাদের এখানে ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে বর্গের দ্বিগুণ তার থেকে 3 কম, সেই সংখ্যাটা হচ্ছে তোমার 5x, মানে 5 গুণটা, আচ্ছা সরি আমি উল্টো লিখলাম, এক্সট্রিমলি সরি, ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, আচ্ছা সরি, তাহলে 2x² - 3টা ডান দিকে হবে, তাহলে বর্গের দ্বিগুণের থেকে যদি 3 কমিয়ে দাও সেটা হচ্ছে সেই ধনাত্মক সংখ্যার 5 গুণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, প্রথমে আমি ভুল বলেছিলাম, একটু রেকটিফাই করে নিস প্লিজ। তাহলে 5 গুণ যদি তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 2 কম হয়, প্রথমে বর্গ করলাম, তারপর তার দ্বিগুণ করলাম, তার থেকে 3 কম করলাম, সেটা হচ্ছে আমাদের সংখ্যার 5 গুণ। তাহলে সেই ধনাত্মক সংখ্যাটি বের করতে বলেছে, মানে তোমাকে এক্স এর মানটা এখানে বের করতে বলেছে। খুবই সিম্পল, 2x² - 5x - 3 = 0, সবগুলোকে একদিকে নিয়ে চলে আয়। এবার আমরা এখনো পর্যন্ত উৎপাদকের বিচলন ছাড়া কিছু জানি না,
আমরা উৎপাদকের বিশ্লেষণটাই খুব ভালো করে জানি। তো উৎপাদকের বিশ্লেষণ ছাড়া কিন্তু আমরা সমীকরণ সমাধান এখনো পর্যন্ত করতে পারি না। তাহলে 2x², 5xটাকে 4xটা করলে হবে না, -6x + x করলাম। উৎপাদকের বিশ্লেষণ কিন্তু এখন আমি শেখাতে পারবো না। তাহলে 2x কমন নিলে তোমার হচ্ছে x-3, আর 1 কমন নিলে তোমার হচ্ছে x-3। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, x-3 × 2x + 1 = 0। x-3 কমন নিয়ে নিলে x-3 × 2x + 1 = 0। এখান থেকে আমি দুখানা মান পাচ্ছি, x এর একটা মান 3 পাচ্ছি, x এর একটা মান কত পাচ্ছি বাবু, একটা হচ্ছে x-3 = 0, x এর একটা মান 3, আরেকটা হচ্ছে -1, বিকজ 2x + 1 = 0 মানে x এর মানটা কি জলদি বলো, -1/2। এবার এর মধ্যে কোনটা হবে, যেহেতু এক্সটা হচ্ছে একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, তো এই দুজনের মধ্যে ধনাত্মক অখণ্ড সংখ্যাটা কে, 3। -1/2টা কিন্তু ধনাত্মকও না অখণ্ডও না। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে এখানে কোন সংখ্যাটি, মানে এখানে ধনাত্মক অখণ্ড সংখ্যাটি কে, আমার উত্তর কি 3। তাহলে উত্তর কি হবে, ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো, জলদি বলো, 3। ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো, জলদি বলো, 3। ঠিক আছে, এবার নেক্সট চলে আসো। ঠিক আছে, আচ্ছা, যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি কি হবে, মানে দুটি বীজই, মানে একটা দ্বিঘাত সমীকরণে দুখানা বীজই 1 বলে দিয়েছে, তাহলে দ্বিঘাত সমীকরণটাকে বের করতে বলেছে। তাহলে জেনারেলি যে কোনো দ্বিঘাত সমীকরণে বীজটা কার ভ্যালু হয়, বীজটা কিন্তু হয় এক্স এর ভ্যালু। একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে যে এক্স এর ভ্যালুটা পাওয়া যায় ওটাকেই বীজ বলে। তাহলে এখানে বীজ বলে দিয়েছে 1, তার মানে যে এক্সটা আছে এক্স এর মানটা হচ্ছে 1। এবার এক্স এর মানটা 1 মানে x-1টা কি 0। এবার এরকম কতগুলো 1 আছে, যেহেতু দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1, দ্বিঘাত সমীকরণের দুখানা বীজই 1, তাহলে এক্স এর একটা মান 1, এক্স এর আরেকটা মানও কিন্তু 1। বারবার করে বলছি, যেহেতু এক্স এর দুটি বীজই 1, তাহলে এক্স এর একটা মান 1, এক্স এর কিন্তু আরেকটা মান 1। x = 1 হলে x-1 আবার x-1, তাহলে এখান থেকে আমি একটা x-1 = 0 পেয়ে গেছি, এখান থেকে আরেকটা আমি x-, কেন আমি দুটো বললাম, বিকজ যেহেতু দুটো বীজ 1, x এর একটা মান 1, x এর আরেকটা মান 1। এবারে 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো সমীকরণকে গুণ করে দিলে কি হবে, x-1 × x-1 = 0, তাহলে x² - x - x + 1, তাহলে x² - 2x + 1। তাহলে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণটা কি হচ্ছে জলদি বল, x² - 2x। তাহলে যেই দ্বিঘাত সমীকরণে দুটো কি 1, এই দ্বিঘাত সমীকরণ মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, বইয়ের পেজ নম্বর 13, কোশ্চেন নম্বর 10 এর সিএ। আচ্ছা, বলছে দুটি, এটা কিন্তু বইয়ের পেজ নম্বর 13, কোশ্চেন নাম্বার 1, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বারবার করে বলছি। ওকে, আর ফার্স্ট কেন বলছি, বিকজ তোরা অলরেডি এগুলো জানিস, সামনে টেস্ট পরীক্ষা। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। কিন্তু এখানে দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে, ধরি একটি সংখ্যা x এবং অপরটি, যেহেতু দুখানা অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3, একটা x এর অপরটিকে x + 3 আর x এর মধ্যে অন্তরটা করতে, x এবং x + 3 দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে অন্তর্গত, এবং তাদের বর্গের সমষ্টি কত বলে দিয়েছে, প্রশ্নানুযায়ী দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের সমষ্টি, একটাকে প্রথমে x টাকে বর্গ কর x², দেন x + 3 টাকে বর্গ কর x। ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 170, x² + 6x + 2x² + 6x, 100 যদি এদিকে আসবে তাহলে কত হবে, 108,
108, 117 থেকে 9 বিয়োগ করলে 108 আসছে নাকি? ভুল বললাম? 108 আসছে কি? 2 কমন নিয়ে নিলে x স্কয়ার প্লাস 3x। এবার 54 তোমায় এমন দুখানা উৎপাদক বের করতে হবে যার যোগফল বা বিয়োগফলটা 3। 54 কি হবে? 6 আর 9, 6 নং 54 তো 9x minus 6 minus 2, x কে আমি 9x minus 6x লিখি, x কমন নিলে x plus 9 minus 6 কমন নিলে x plus, তার মানে x plus 9 কমন নিলে x minus 6, x এর একটা মান বের হচ্ছে 6, একটা মান বের হচ্ছে, কোনটা নেব? এখানে বলছে দুটো সংখ্যাই ধনাত্মক অখণ্ড সংখ্যা। যেহেতু x টা ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেহেতু x একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, সুতরাং x এর মানটা 6। আর x এর মানটা যদি 6 হয়, একটা অখণ্ড সংখ্যাকে আমি x বলেছি, তাহলে অপর অখণ্ড সংখ্যাটা কি হবে? x plus 3। সুতরাং দুটি অখণ্ড সংখ্যা হলো 6 আর 6 প্লাস। যেই দুখানা ধনাত্মক অখণ্ড সংখ্যা তার অন্তর হচ্ছে তোমার 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। 6 এই থেকে বলতে পারছি অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা মাধ্যমিক 2023, 2019 এবং বইয়ের ইম্পর্টেন্ট কোশ্চেন। পেজ নাম্বার 13, কোশ্চেন নাম্বার 9। কলমের মূল্য প্রতিটা জন্য যদি 6 টাকা করে কমে, ভালো করে শুনবে আমি কি বলার চেষ্টা করছি, ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা। তাহলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। 30 টাকায় আরো 3খানা বেশি কলম কিন্তু আমরা পেতে পারি এখানে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখন কলমের মূল্য প্রতিটা জন্য কত আমি জানি না, ওটাকেই আমি ভ্যারিয়েবল ধরে নিই। ধরি কলমের মূল্য প্রতি ডজনে x টাকা, মানে 1 ডজন কলমের মূল্য হচ্ছে x টাকা। ঠিক আছে, 6 টাকা যদি কমে তাহলে 30 টাকায় আরো 3টি বেশি কলম কেনা যাবে। আগে তুই দেখ যে এখন তো কলমের মূল্য প্রতি ডজনে x টাকা, তাহলে এখন 30 টাকায় কতগুলো কলম কেনা যাবে, তুই আগে সেটা ভালো করে দেখ। তাহলে x টাকায় 12টি কলম পাওয়া যায়, ওই কি নিয়ম তো, x টাকায় 12টি কলম পাওয়া যায়। ঠিক আছে, তাহলে 1 টাকায় 12/x কলম পাওয়া যাবে। তাহলে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে? 12/x × 30টি কলম পাওয়া যায়। 12/x × 30টি কলম পাওয়া যায়। তাহলে এখন 12খানা কলমের মূল্য x টাকা, তাহলে x টাকায় 12টা কলম পাওয়া যায়। এখন দেখবো যে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যায়। তাহলে 30 টাকায় 12/x × 30খানা কলম পাওয়া যায়, ওই কি নিয়ম পাতি। এবার বলছে যদি ডজনের মূল্য 6 টাকা কমে, তাহলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। আগে দেখি, যদি প্রতি ডজন কলমের মূল্য x - 6 টাকা হয়, যদি প্রতি ডজন কলমের মূল্য x - 6 টাকা হয়, তাহলে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যায় একবার দেখছি। তাহলে x - 6 টাকায় পাওয়া যায়, x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম, x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে x - 6 টাকা হলে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে? একদম সিমিলার রে বাবা, এখানে x ছিল বলে 12/x × 30 হয়েছে, এখন x এর জায়গায় x - 6, তাহলে 12 × 30/x - 6, এতগুলো কলম পাওয়া যাবে। তাহলে যখন প্রতি ডজন কলমের মূল্য x টাকায় ছিল, তখন 30 টাকায় 12/x × 30টা কলম পাওয়া যেত। এখন যখন x - 6 টাকা হয়ে গেছে ডজনের মূল্য, এখন 30 টাকা কিন্তু 12 × 30/x - 6, এতগুলো কলম পাওয়া যাবে। এবার বলছে 3টি কলম বেশি পাওয়া যাবে। যদি মূল্য কমে যায় তাহলে বলছে 3টি কলম বেশি পাওয়া যাবে, মানে আগে যতগুলো কলম পাওয়া যেত
তার তুলনায় এখন 3টে কলম বেশি পাওয়া যাবে। মানে এখানে 3টে কলম বেশি আছে, আগে আমি যতগুলো কলম পেতাম এখানে তার তুলনায় 3টে বেশি আছে। তাহলে সুতরাং 3টে বেশি আছে এখানে, 12 গুণ 30 বাই এক্স মাইনাস 6 মাইনাস 12 গুণ 30 বাই এক্স ইকুয়ালস টু 3 না? মানে আগে যতগুলো পাওয়া যেত এখন তার তুলনায় 3টে বেশি পাওয়া যাবে। তাহলে এখন যতগুলো কলম পাওয়া যাচ্ছে মাইনাস আগে যতগুলো কলম পাওয়া যেত বিয়োগ করলে এখন যতগুলো কলম পাওয়া যাচ্ছে এবং আগে যতগুলো কলম পাওয়া যেত বিয়োগ করলে 3 হবে, বিকজ এখানে 3টে বেশি আমাদের কলম আছে, এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। ভেরি গুড। তাহলে ক্যালকুলেশন করো, এটা 360 বাই এক্স মাইনাস 6 মাইনাস 360 বাই এক্স 3। চিন্তা করার দরকার নেই, 300টা তুমি কমন নিয়ে নাও, নিচে লসগু করলে এক্স ইন্টু এক্স মাইনাস 6, এক্স মাইনাস 6 দিয়ে ভাগ করলে এক্স হয়, এক্স দিয়ে ভাগ করলে এক্স মাইনাস 6 হয়। কত হচ্ছে তাহলে? এটা এক্স স্কয়ার গেল, তাহলে 360 ইন্টু 6 আর এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 3। 3 কিন্তু কেটে যাবে, 3 দিয়ে কাটা যাবে, এটা 120 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 120 গুণ 6 মানে কত? ঠিক আছে, 3 দিয়ে কাটলে 120, 120 ইন্টু 6 মানে কি 720। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 720, বাঁ দিকে চলে এলো। এবার তোমায় করতে হবে উৎপাদকীয় বিশ্লেষণ। 720কে আমি কিভাবে লিখতে পারি? 720কে আমি 24 গুণ 30 লিখতে পারি। ঠিক আছে, এমন দুখানা উৎপাদক তুমি ভাঙো যাকে যোগ বা বিয়োগ করলে এখানে 6 চলে আসে। তাহলে চোখের সামনে দেখতে পাচ্ছি আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়ালস টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 30 প্লাস 24 কমন নিলে এক্স মাইনাস 30 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 30 কমন নিয়ে নিলে এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0, এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0। এক্স এর দুখানা মান বেরোচ্ছে মাইনাস 24 আর 30। এবার এক্সটা কি ছিল? এক্সটা ছিল হচ্ছে বাবু টাকা, 12খানা কলমের মূল্য ছিল এক্স টাকা। তাহলে এক্স কোনোদিন ঋণাত্মক হতে পারে? তুই কোনোদিন বলতে পারবি যে 12খানা কলমের মূল্য মাইনাস 24 টাকা, মানে তুই কলম কিনতে গেছিস, দোকানদার তোকে 24 টাকা দিয়েছে, তার মানে দাঁড়িয়ে গেল 12খানা কলমের মূল্য, তো তুই দিবি টাকাটা। তো 12খানা কলমের মূল্য মাইনাস 24 টাকা, মানে তুই দোকান দিয়ে কলম কিনতে গেছিস 12টা, তোকে 12টা কলমও দিয়েছে প্লাস তোকে 24 টাকাও দিয়ে দিয়েছে, এটা তো সম্ভব না। তাহলে 12খানা কলমের মূল্য অলওয়েজ পজিটিভ হবে, ধনাত্মক হবে। তাহলে সুতরাং আমাদের কি জিজ্ঞেস করেছে? প্রতি ডজন কলমের মূল্য কি? কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত? 30 টাকা। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কি? জলদি বলো। 30 টাকায়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুরবার মাধ্যমিক এটা এসছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে। এবার ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ফাটাফাটি গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। বলছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটি বীজ যদি 2 হয়, এই সমীকরণের একটা বীজ যদি 2 হয়, অপর বীজটি কত? আমরা জানি যে দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে। তো তোমায় যদি দ্বিঘাত সমীকরণে দুখানা বীজ বের করতে হয়, সবার আগে এই বি এর মানটা বের করতে হবে, বিকজ যতক্ষণ আমি বি জানবো না আমি কিন্তু দ্বিঘাত সমীকরণের কে সমাধান করে বীজগুলো বের করতে পারবো না। আমি দ্বিঘাত সমীকরণটাকে সমাধান না করলে বীজ বের করার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে সমাধান করতে গেলে বি এর মান বের করতে হবে। এর জন্য হিন্ট আমায় কি দিয়েছে? দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2, যেহেতু একটা বীজ 2, আমরা জানি যে বীজ হচ্ছে কিন্তু এক্স এর ভ্যালুগুলোকে কিন্তু বীজ বলে। তাহলে আমি এক্স এর জায়গায় 2 বসাতে পারবো না, যেহেতু 2 একটি বীজ 1 নং সমীকরণের, যেহেতু 2 একটি বীজ 1 নম্বর সমীকরণের, মানে আমি 1 নম্বর সমীকরণে এক্স এর জায়গায় 2 বসাতে পারবো তো? অবশ্যই পারবো। যেহেতু 1 নম্বর সমীকরণে 2 একটা বীজ, তার মানে এক্স এর জায়গায় 2 বসাতে পারবো আমি, কোনো সমস্যা নেই।
বীজগুলোকে আমি সমীকরণে বসাতে পারি। বীজগুলো এক্স এরই ভ্যালু, এক্স এর ভ্যালুগুলোকেই বীজ বলে, তো আমি এক্স এর জায়গায় সেই বীজটা বসাতেই পারবো, কোনো সমস্যা নেই। বসিয়ে দেওয়ার কথা সেটাও জলদি বলো। 4 + 6 - 4 - 2b = 0। -4 - 2b, 6 + 4 10, 4 4 কেটে গেল, 2b = 6, b = 3। বি এর মানটা 3 হয়ে গেছে। বি এর মান যেই মুহূর্তে 3 হয়ে গেল, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমি কি পাচ্ছি? তাহলে 1 নং সমীকরণ থেকে আমি কি পাচ্ছি? x² - 5x + 6 = 0। বি এর জায়গায় 3 বসিয়ে দাও। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? x² - 3x - 2x + 6 = 0। তাহলে x - 3 কমন নিলে x - 2 = 0। তাহলে এখান থেকে একটা বীজ হচ্ছে 2, একটা বীজ হচ্ছে 3। এই দ্বিঘাত সমীকরণ থেকে একটা বীজ বেরোলো তোমার 2, একটা বীজ বেরোলো তোমার 3। x এর দুটো মান, দুটো বীজ। তাহলে অপর বীজটির মান লিখে একটা বীজ 2 হলো, অপর বীজটির মান লিখে অপর বীজটির মান কি জলদি বলো? 3। এরকম টাইপের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার করে বলছি, পরীক্ষার জন্য কিন্তু মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ এইসব টাইপের অঙ্ক। আমি এই অঙ্কটা তোদের বাড়ির কাজ দিলাম। 16কে এমন দুটি অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি। এরকম টাইপের একটা অঙ্ক আমি পুরোপুরি করিয়ে দিয়েছি। সেম হয় লেকচার 1 বা 2তে আছে, আমি লিখে দিলাম। এরকম সেম টাইপের একটা অঙ্ক কিন্তু আমি করিয়ে দিয়েছি। আমি হিন্ট দিয়ে দিই, একটা অংশকে এক্স ধর, তাহলে অন্য অংশটা হবে 16 - x। দুটি অংশে বিভক্ত করছিস মানে দুটো অংশকে যোগ করলে 16 আসতে হবে। তাহলে একটা অংশ যদি এক্স করি, অপর অংশটা 16 - x হবে। তাহলে দুটো অংশে বিভক্ত হয়ে গেল, যোগ করলে 16 আসছে। এবার পরে যে কন্ডিশনটা দিয়েছে সেই কন্ডিশনটা দিয়ে তুমি বাবু জলদি অঙ্কটা করার চেষ্টা করো। একদম সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই। বলছে ax² + bx + c = 0। বলছে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে কোন শর্তে? এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে কোন শর্তে? দেখ বাবু, এটাকে একটা নাম দিচ্ছি। তাহলে শূন্য যদি 1 নংয়ের একটি বীজ হয়, শূন্য যদি এই শূন্য যদি 1 নম্বর সমীকরণের একটা বীজ হয়, শূন্য যদি 1 নম্বর সমীকরণের বীজ হয়, বীজ সবসময় কার ভ্যালু হয়? এক্স এর ভ্যালু হয়। বীজ কার ভ্যালু হয়? বীজ কিন্তু পুরোপুরি এক্স এর ভ্যালু হয়। তাহলে শূন্য যদি 1 নম্বর সমীকরণের বীজ হয়, তাহলে এক্স এর জায়গায় 0 বসাতে পারবো। তাহলে এখান থেকে a × 0² b × 0, তো 0, 0 + 0 + c = 0। তাহলে আলটিমেটলি কি বেরোচ্ছে? c = 0 বেরোচ্ছে। তাহলে ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণে যদি শূন্যকে বীজ হতে হয়, তাহলে c এর মানটাকে 0 হতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে অপশন সি ইজ কারেক্ট। আগের অঙ্কটার মতনই না, এর আগে ঠিক যেরকম অঙ্ক করলাম ওরমই তো, যে আগেরটায় বলেছিল যে 2টা একটা বীজ হবে, আর এখানে 0টা বীজ হবে বলে দিয়েছে। তা আগেরটায় বলেছিল তুমি সমাধান করো, এটাই বলেছে যে x = 0, মানে শূন্য যদি দ্বিঘাত সমীকরণের বীজ হয়, তাহলে কন্ডিশনটা কি, কোন শর্তে এটা হবে? শূন্য বীজ মানে সেটা কিন্তু এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর জায়গায় তুমি 0 বসিয়ে দাও, কোনো সমস্যা নেই। c0 হলে এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ শূন্য হবে, এই নিয়ে বিন্দুমাত্র কোনো আমাদের সন্দেহ নেই। এরপরে যে পার্টটা আমাদের আছে সেই পার্টটা আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিচ্ছি। এরপরে আমাদের দ্বিঘাত সমীকরণ, এতদিন আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণ সমাধান করছিলাম উৎপাদকে বিশ্লেষণ করার মাধ্যমে। এখন আমরা আরো দুখানা পদ্ধতি শিখবো দ্বিঘাত সমীকরণ সমাধান করার, ওটা কিন্তু নেক্সট ক্লাসে আমি করাবো। নেক্সট ক্লাসটা কিন্তু এরকম 8 ঘন্টার ক্লাস হবে এবং পুরো চ্যাপ্টারটি কিন্তু আমরা কমপ্লিট করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? ওকে, আপাতত আজকের ক্লাসটা কেমন লাগলো তোরা জানাস। মাঝখানে ভয়েসের একটু প্রবলেম হয়েছে, চিন্তা করার দরকার নেই। অবশ্যই আজকের ক্লাসটা কিরকম লাগলো এটা আমাদের জানা, এবং কমেন্ট কর। যেই আমি হোমওয়ার্কগুলো দিয়েছি সেই হোমওয়ার্কগুলো কিন্তু কমেন্টে তার সলিউশনটা বল। আমাদের তোদের কমেন্ট কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আর কি কি চ্যাপ্টারের অঙ্ক তোদেরকে করাতে হবে। আমরা এখানেই আটকে থাকবো না, আমরা কিন্তু বিভিন্ন চ্যাপ্টার আরও করাবো। ইচ্ছা করে আমি এই চ্যাপ্টারকে একটু লেন্দি করলাম, পরের চ্যাপ্টারগুলো কিন্তু লেন্দি হবে না। যেহেতু আমাদের নতুন চ্যানেল, তো আমি থরলি একটা চ্যাপ্টারকে পুরোপুরি পড়ানোর চেষ্টা করলাম। এরপরে কিন্তু চ্যাপ্টারের 1 শর্ট ভিডিও আসতে চলেছে, তার জন্য কিন্তু তোকে এই ভিডিওগুলো দেখতে হবে এবং কমেন্ট করতে হবে।
সবাইকে অল দ্য বেস্ট। সামনে টেস্ট পরীক্ষা, তারপর মাধ্যমিক পরীক্ষা, ফাটিয়ে কিন্তু অঙ্ক।